আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সকলে কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে দয়ায় সকলেই ভালো আছেন এই আশা করছি। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমার পরিবারের সকলকেই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার হলিস্টিক হেলথ অ্যান্ড কিওর যে মিশন নিয়ে স্বাস্থ্য বিষয়ে মানুষকে, সাধারণ লোককে শিক্ষিত করার জন্য বেসিক কিছু জিনিস জানানোর জন্য, যাতে মানুষ সেই জ্ঞানকে আহরণ করে সেই জ্ঞানের নিরিখে নিজের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিজে থেকেই সুস্থ থাকতে পারে, তারই একটা ক্ষুদ্রতম প্রচেষ্টা হলো হলিস্টিক হেলথ অ্যান্ড কিওর। আজকে যে বিষয়টি বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জানা প্রয়োজন প্রত্যেকের, যেহেতু সমস্যাটি প্রায় প্রত্যেকটা মহিলারই কম বেশি দেখা দেয় এবং এখন ইদানিংকালে মেয়েদের, বিশেষ করে কম বয়সী মহিলাদের, কিশোরদের বেশি দেখা দিচ্ছে এবং মধ্যবয়স্কা মহিলাদেরও বেশি দেখা দিচ্ছে। এবং এই সমস্যা নিয়ে বাবা মা যারা গার্জেন, মেয়েদের যারা গার্জেন, কিশোরদের যারা গার্জেন, তারা অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সেই সমস্ত ভারাক্রান্ত, দুশ্চিন্তিত মেয়েদের এবং অভিভাবিকাদের, বাবা মাদের সেই দুশ্চিন্তাকে লাঘব করতে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো মেয়েদের তলপেটের যাবতীয় সমস্যা, যেমন ওভারিতে সিস্ট, মাসিকের সময় তলপেটে ব্যথা, অনিয়মিত মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং, বা মাসিক শুরু হলে ব্লিডিং বন্ধ হতে চায় না, আবার মাসিক বন্ধ হয়ে গেলে মাসিক ঠিকমতো নিয়ম মতো আসতে চায় না, খুবই কম ব্লিডিং, বা মাসিকের সময় তলপেটে ব্যথার সাথে সাথে অন্যান্য শারীরিক সমস্যা, প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, বুকে ধড়ফড় করা বা মাথা যন্ত্রণা করা, এগুলো। তার সঙ্গে মেয়েদের অল্প বয়সেই তলপেটের যন্ত্রণা নিয়ে বাবা মাদের যে হয়রানি, যে দুশ্চিন্তা, সেটা নিয়ে ইউটেরাসে ফাইব্রয়েড, ওভারিতে সিস্ট, পাশাপাশি বিবাহিতা মহিলাদের বাচ্চা আনয়নে বা বাচ্চা নিতে গিয়ে, কনসিভ করতে গিয়ে সমস্যা, ইনফার্টিলিটি, সেটা সেকেন্ডারি হতে পারে, প্রাইমারি হতে পারে, মানে এক কথায় সাদাস্রাবের সমস্যা, এক কথায় মেয়েদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, নানা রকম সমস্যা। সেটা কীভাবে, কোথা থেকে হচ্ছে, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং কারণ বিশ্লেষণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যাতে আপনাদের এই ছোট্ট জ্ঞানটা নিজের মধ্যে আহরণ করে আপনারা সচেতন থাকতে পারেন। চলুন, প্রথমেই আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। 2014 সাল প্রথম দিক অথবা 2013 সালের শেষের দিকে আমার কাছে ভাবতা চেম্বারে একজন মহিলা এসেছিলেন, যখন তার বয়স ছিল 17 বছর। তার মাসিক শুরু হয়েছিল 13 বছর বয়সে। দীর্ঘ 4 বছর ধরে সে একটা মাসিকের গণ্ডগোলে ভুগছিল। কীরকম? মাসিক বন্ধই হতো না, মাসে 2-3 বার করে মাসিক হতো, হয়তো ওষুধ খেত, ওষুধের জন্য কিছুদিন বন্ধ থাকতো, আবার মাসিক হতো। এইভাবে টানা তার ব্লিডিং হতেই থাকতো এবং সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল। এই চিকিৎসার জন্য তার মা বহু জায়গায় গাইনোকোলজিস্ট, এমনকি ব্যাঙ্গালোর, কলকাতাতেও দেখিয়েছিল। 3 বছর যাবৎ, 4 বছর যাবৎ বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও
যখন সব জায়গাতেই প্রায় একই রকম চিকিৎসা, যেমন প্রজেস্টেরন দিয়ে সিক্রেটরি ফেজকে বন্ধ করার জন্য, যাতে ইউট্রাসের ব্লিডিংটা কম হয়, সেটা মানে প্রাইমারি এন যেটাকে বলা হয়, নরএথিস্টেরন সেটা। তারপরে হচ্ছে আপনার কিছু ট্রেনেক্সেমিক অ্যাসিড বা একলটি বা এটামসাইলেট, সঙ্গে কিছু হয়তো আয়রন ট্যাবলেট বা সিরাপ, এই জাতীয় ট্যাবলেট খেয়েই সে চলছিল। আলটিমেট কয়েকবার সে মেড্রক্সিপ্রোজেস্টেরন ইঞ্জেকশনও করেছিল, তাতেও সে সফলতা পায়নি। বহুদিন যাবৎ এই সমস্যায় ভোগার পরে তার মা তো বিধবা ছিলেন, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। তার বিবাহ হয়েছিল, তারপরেও সেই বিবাহ ছাড় হয়ে যায়। দীর্ঘ সর্বদাই মাসিক থাকার কারণে সংসার ভেঙে যায়। এই গল্পটা শোনার পরে, এই কাহিনী শোনার পরে আমি খুবই মর্মাহত হয়েছিলাম এবং ওই বিধবা মাকে, ওই অসহায়া মাকে এবং তার মেয়েকে আমি সাহস দিয়েছিলাম যে আমি আমার জ্ঞানের সর্বস্ব দিয়ে আমি যে মেডিসিন সিস্টেমটাকে অন্যভাবে চিন্তাভাবনা করি, সিম্পলি এবং সহজভাবে, অথচ খুবই এফেক্টিভলি, সেই চিন্তাভাবনায় আমি কিছু ওর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আল্লাহর নাম করে সেই চিকিৎসা শুরু হলো এবং উইদিনে 2 months পেশেন্টটা সুস্থ হয়ে গেল। দীর্ঘ 6 মাস টানা নিয়মিত মাসিক হলো। তারপরে সেই মেয়েটার বিয়ে হলো, বিয়ে হয়ে বাচ্চা হলো। এখন প্রায় 4 বছর 5 বছর হয়ে গেল। গত 3-4 মাস আগে আমার চেম্বারে এসে খুবই খুশি, আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো যে ডাক্তারবাবু আপনার হাতে, আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিফা দিয়েছেন এবং আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, তারপরে আমরা আমাদের সংসারে সুখ শান্তি ফিরে পেয়েছি। তো আমি এই সময় কান্না করে ফেলেছিলাম যে আল্লাহ, এই অধম বান্দাকে তুমি কবুল করো, তার এই যে প্রচেষ্টা, আমি যে প্রচেষ্টা করছি মানুষকে সুস্থ করার জন্য, সেই কাজকে তুমি নেক আমল হিসাবে তুমি কবুল করো এবং এর কল্যাণ, এর যে পুণ্যের, এই যে পুণ্য বা এই যে কাজের যে লক্ষ্য, তোমাকে সন্তুষ্ট করা, মানুষকে সুস্থ করা, পীড়িত অসুস্থ মানুষদের সেবা করা, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো, আমার প্রতি সন্তুষ্ট হও এবং সেই সন্তুষ্টির জন্য আমি যেন পরকালে জান্নাত এবং ইহকালে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারি, সেই দোয়া আমি করেছিলাম। আল্লাহ কবুল করুক। আপনারা সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই থেকে আমি 2014 সাল থেকে এখনো অবধি অনেকগুলো এরকম মহিলার চিকিৎসা করেছি। আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ আছেন। আরও দু একটি মহিলা এরকম আছে যাদের বিবাহ ছাড় হয়ে গেছিলো, তারপর আবার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়েছে, এমন ঘুরি আমার কাছে উদাহরণ আছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি অনেকের রিকোয়েস্টে, অনেক বাবা মার রিকোয়েস্টে আমি সংক্ষিপ্ত আকারে মেয়েদের এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে এবং সেটা আমাদের জানা কেন প্রয়োজন, সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো। তার আগে আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব, আমাদের হলিস্টিক হেলথ অ্যান্ড কিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যখনই আমাদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ভিডিও আসে তখন সেই ভিডিওটি আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন এবং জ্ঞান আহরণের ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকেন। চলুন দেখা যাক কীভাবে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। একটু জল খাই। চলুন বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হবে কারণ একটা মানুষের সাথে বোঝানোর জন্য আমি কতগুলো ডায়াগ্রামে কিছু করে। এটা হলো একটি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমি এখানে এঁকেছি, এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা সার্ভিক্স, এটা ইউটেরাস, এটা ইউটেরাসের ফান্ডাস এবং ইউটেরাসের মধ্যেখান থেকে ফ্যালোপিয়ান টিউব চলে আসছে। ফ্যালোপিয়ান টিউবের মাথায় থাকে ফিমব্রি, মানে আপনার কী বলে, ওই ফিমব্রি আর কি, মানে মানে ভিলার মতো। তো এর নিচে আছে আপনার ওভারি, এদিকেও তাই।
ওভারিটা ওভারিয়ান লিগামেন্ট দিয়ে ফান্ডাসের সাথে বা ইউট্রাসের সাথে যুক্ত আছে, বডি অফ ইউট্রাসের সাথে যুক্ত আছে, এদিকে যুক্ত আছে। পুরো ইউট্রাসটাকে ব্রড লিগামেন্ট, এই যে লিগামেন্টটা ধরে আছে আমাদের পেলভিক স্পেসে। আর এই রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা আরেকটি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে ব্রেস্ট। তো ব্রেস্ট ছবিটা আঁকেনি। এখন এটা হচ্ছে আমি মানে একটা এইভাবে বডিটাকে কাটলাম, ট্রান্সেকশন করলাম, তো মানে হরাইজন্টালি এইভাবে কাটলাম, তাতে এরকম ভিউ দেখতে পাবেন। যদি আমি বডিটাকে এইভাবে কাটি তাহলে আপনি এইভাবে দেখতে পাবেন যে এখানে আমাদের মানে পিছন দিকে ভার্টিব্রা বা হচ্ছে আমাদের মেরুদণ্ড, কক্সিক্স বা পেলভিসের মেরুদণ্ড, এখানে মেরুদণ্ড চলে আসবে। একটু বোঝানোর জন্য আপনাদের একটু সময় নিয়ে ভালোভাবে বোঝাচ্ছি, একটু চেষ্টা করুন। তার সামনেই আছে আমাদের রেকটাম, অ্যানাস, তার সামনে আছে আমাদের ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, তার সামনে আছে আমাদের ইউরেথ্রা, মানে ইউরিনারি ব্লাডার, তার সামনে আছে আপনার পিভিস। পিভিস মানে এই জায়গাটা দুটো পেলভিক বল সামনে এসে জয়েন করছে, এটা হাড়। এই সামনে হাড়, পিছনে হাড়, এখানে লেবিয়াম মানে এই জায়গাতে মাংস দিয়ে ঘেরা আছে। সামনে হচ্ছে প্রস্রাবের রাস্তা, যোনির রাস্তা, তারপরে হচ্ছে পায়খানার রাস্তা, পায়ুদ্বার। তো এখানে ওদের পজিশনটা ঠিক এইভাবে থাকে, অ্যান্ট্রোভার্ট থাকে, মানে সামনের দিকে ঝুঁকে থাকে। এখন আমাদের ফিমেল অর্গান যখন কোনো একটি মহিলা 12 বছর 13 বছর বয়সে উপনীত হয়, আমাদের ইন্ডিয়ান পপুলেশনে যেটা হয় 12-13 বছরে মোটামুটি প্রথম মাসিক দেখা দেয়, মেনার্কি। প্রথম থেকেই আমাদের বডিতে ফিমেল অর্গান ওভারি থেকে এবং অ্যাড্রিনালিন গ্ল্যান্ড ডেলস কর্টেক্স থেকে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন সিক্রেশন হয়। তবে টেস্টোস্টেরনটা সবচেয়ে বেশি সিক্রেশন হয় আপনার ওভারি থেকে, এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে কম পরিমাণে সিক্রেশন হয়, কিন্তু হয়। পিউবার্টিতে পৌঁছালে তখন আমাদের অ্যান্টেরিয়ার থাইরয়েড মানে পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের ব্রেনের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড, সেখান থেকে লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোন সিক্রেশন হবে। যে দুটো হরমোন কী করবে, আমাদের এই ওভারির উপর কাজ করবে। এই ওভারিতে যে ডিমের গুদাম ঘর, এখানে ডিম সঞ্চিত আছে, সেই ডিমগুলোকে পরিণত হতে এবং ডিমগুলোকে ম্যাচিউর হতে সাহায্য করবে। সেই ডিমটা যখন ম্যাচিউর হয়ে যাবে, সেখান থেকে ও রিলিজ হয়ে যাবে, ফুটে বের হবে। এখান থেকে এই ডিমটা, এই যে ওভারির মধ্যে ডিম আছে, ডিমটা ফুটে এখানে বের হবে। এখানে ডিমটা ফুটে বের হলে এই কেন্দ্রের আকর্ষণে ও এখানে ঢুকে যাবে, এখান থেকে ঢুকে এসে এখানে চলে আসবে। ইন্টারকোর্সের জন্য সেক্স মানে মেল শুক্রাণু এখান থেকে গিয়ে এখানে মিলবে, নিষিক্ত হয়ে সেই নিষিক্ত জায়গাটা তখন আমাদের ফান্ডাসে হোক বা অ্যান্টিরাওয়ালে হোক, পোস্টেরিওয়ালে হোক, বা যেখানেই হোক, ইউটেরাসের বডিতে বা ফান্ডাসে তখন সেটা ইমপ্ল্যান্ট হবে। সেখানে আস্তে আস্তে বিভিন্ন প্রসেস, বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে প্লাজেন্টা তৈরি হবে। তো সেখানে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান সিস্টেম। আবার এফএসএইচ, এলএসএইচ যখন সিক্রেশন হবে, তখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রোল্যাক্টিন হরমোনের সিক্রেশন হবে। যেই হরমোনটা আমাদের ব্রেস্টে বিভিন্ন মিল্ক ডাক্ট, ম্যামিলারি গ্ল্যান্ডের যে ডাক্ট সিস্টেম আছে, যেখান থেকে সেগুলোকে ডাইলেট হতে, গ্রোথ করতে সাহায্য করবে, ব্রেস্টকে এনলার্জমেন্ট হতে সাহায্য করবে। এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের আরেকটি বড় কাজ, ব্রেস্ট থেকে মিল্ক প্রোডাকশন করা, সেটা করতে সাহায্য করবে। তো এখন এই হরমোনগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ, এফএসএইচ, প্রোল্যাক্টিন, এই তিনটে এর ব্রেস্টের উপর কাজ বেশি। এখানে ব্রেস্টের উপর কাজ বেশি, এনলার্জমেন্ট করতে সাহায্য করে। এফএসএইচ, এলএসএইচ ওভারির উপর কাজ করে, ওভারিকে গ্রোথ করতে সাহায্য করে, ওভারির মধ্যে ডিম তৈরি করতে সাহায্য করে। প্রোজেস্টেরন
ইউটেরাসকে, এই ইউটেরাস ওয়ালকে সিক্রেটরি ফেজ ইনহিবিট করে এবং একে আস্তে আস্তে গ্রোথ করে একে প্রিপারেশন করে কিসের জন্য? প্রেগনেন্সির জন্য, বাচ্চা ধারণ করার জন্য। হ্যাঁ, আবার যদি বাচ্চা চলে আসে, এখানে যে ডিমটা যেখান থেকে বেরিয়ে আসছে, এখানে ডিমটা যে বেরিয়ে আসছে সেটা তখন কর্পাস লিউটিয়ামে কনভার্ট হবে। কর্পাস লিউটিয়াম থেকে তখন কর্পাস অ্যালবিকান্স তৈরি হবে। সেখান থেকে প্রচুর পরিমাণে প্রজেস্টেরন তৈরি হবে, যেটা পুরো বডিটাকে প্রেগনেন্সি কন্ডিশনে কনভার্সন মানে সেই কন্ডিশনে বডিকে অ্যাডাপ্ট করার জন্য প্রজেস্টেরন হরমোন প্রচুর পরিমাণে সিচুয়েশন হবে। ইউটারাসের মধ্যে বাচ্চাকে ধারণ করে রাখবে এবং বডিকে অ্যাডাপ্ট করতে সাহায্য করবে প্রজেস্টেরন। এখানে একটা আমি চার্ট দিয়েছি, দেখুন। যে কোনো মহিলার এই 0 আর 28 দিনের মাঝে মোটামুটি একটা অ্যাভারেজ পিরিয়ডের টাইমে মাঝামাঝি টাইম যখন ওভুলেশন হচ্ছে, ওভুলেশন সময় এই সময় ডিমটা ফুটছে, তার আগে 14 দিন ফলিকুলার ফেজ, মানে এই ফেজে ডিমটা আস্তে আস্তে পরিণত হচ্ছে, ম্যাচিওর হচ্ছে। এই সময় ডিম তৈরি হচ্ছে, পাশাপাশি ইউটেরাস ওয়ালটাও আস্তে আস্তে কী হচ্ছে? তৈরি হচ্ছে, মানে এই আপনার এইগুলা কী বলে, এই মানে কী বলে, সার্কুলার আর্টারি, মানে সার্কুলার আর্টারি, যেগুলো আপনার স্পাইরাল আর্টারিগুলো গ্রোথ করবে এবং মাংস মানে এন্ডোমেট্রিয়ামও আস্তে আস্তে বড় হবে, বৃদ্ধি পাবে। মাঝামাঝি টাইমে যখন ওভুলেশন হবে, ওভুলেশনের পরে প্রজেস্টেরন লেভেলটা যখন বেড়ে যাচ্ছে, ইস্ট্রোজেন কমে যাচ্ছে, দেখেন ইস্ট্রোজেন কমে গেল, সঙ্গে সঙ্গে পিক লেভেলে গিয়ে কমে গেল, প্রজেস্টেরন বাড়তে শুরু করলো। প্রজেস্টেরন লেভেল যখন বাড়তে থাকলো, তখন আরও ব্যাপক হারে তখন এই ইউটেরাস ওয়ালকে বাচ্চাকে ধরে রাখার জন্য তৈরি করতে লাগলো, প্রিপারেশন ফর মানে কী বলে, মানে প্রেগনেন্সি। এরপরে যখন নিষেক হলো না, তখন নিষেক না হওয়ার জন্য এইটা কর্পাস লিউটিয়ামটা তখন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তখন কী হবে? এই কর্পাস লিউটিয়াম থেকে আর প্রজেস্টেরন সিক্রেশন হবে না। প্রজেস্টেরন যখন বন্ধ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই এন্ডোমেট্রিয়ামটা আস্তে আস্তে সিক্রেটরি ফেজের দিকে যাবে, মানে ইস্ট্রোজেন লেভেলটা আবার বাড়তে থাকবে। তখন এই এন্ডোমেট্রিয়ামগুলো খসে এই স্পাইরাল আর্টারিগুলো খসে তখন পড়ে যাবে এবং ব্লিডিং হতে শুরু করবে। এই নর্মাল ফেজ এইভাবে আমাদের বডিতে মেয়েদের অর্গানে কাজ করছে। তাহলে আমাদের ফিমেল গ্ল্যান্ডগুলোতে, অর্গানগুলোতে এই 3-4টে হরমোন কিন্তু নিয়মিতভাবে একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট ওয়েভে কাজ করছে। বোঝা গেল? তাহলে এখন আমাদের সমস্যাটা কী হতে পারে ফিমেল অর্গান, এইটা মোটামুটি আমি মুছে দিলাম, কারণ এটা বোঝানো হয়ে গেল। এবার হচ্ছে আমি যেটা বোঝাতে চাইছি, একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি সমস্যা হতে পারে? সিস্টেমে কি সমস্যা হতে পারে? প্রথম যদি আমি ধরি, আমি উপর থেকে ধরি, ব্রেস্টে ফাইব্রো adenoma or adenosis and fibroadenosis। ক্যান্সারটা বাদ দিলাম। 2 হচ্ছে ওভারিতে কি হতে পারে? পলিসিস্টিক ওভারি হতে পারে। 3 নম্বর কি হতে পারে? ইউটেরাসে এন্ডোমেট্রিয়াল থিকেনিং হতে পারে, এন্ডোমেট্রিয়াল থিকেনিং।
और একে বলা হয় বাল্কি ইউটেরাস। যখন এই যে ইউটেরাসটা আছে, ইউটেরাসের ওয়াল যখন মোটা হয়ে যাবে, এরকম যখন মোটা হয়ে যাবে, মানে এই এন্ডোমেট্রিয়ামটা যত বেশি কোয়ালিফাইড করে মোটা হয়ে যাবে, তখন সেটাকে বাল্কি ইউটেরাস বলা হয়। বাল্কি ইউটেরাসের বিভিন্ন সাইজ আছে। বাল্কি ইউটেরাস। 4 নম্বর হচ্ছে ইউটেরাসে ফাইব্রয়েড। 5 নম্বর হচ্ছে আরও অনেকগুলো সমস্যা আছে, যেটা হয়তো আপনার বাচ্চা আসলে হবে, সেগুলো আমি পরে বলছি। ভিডিওটা কিন্তু লম্বা হবে, আমি 1 ঘন্টা ভিডিও করতে চাইছি। 1 ঘন্টা মোটামুটি সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এটা হতে পারে, এইগুলো মোটামুটি সমস্যা। এরপরে বিভিন্ন অর্গানে ক্যান্সার টিউমার হতে পারে, সেটা যে কারণ থেকে হচ্ছে তার মাত্রা, তার শক্তির উপর ডিপেন্ড করছে। সমস্যা কী কী হতে পারে, মানে কী কী সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে? প্রথম হচ্ছে একটা মহিলা মাসিকের সময় তলপেটে ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা, যে ব্যথা কোনোভাবেই কমানো যাচ্ছে না, সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। প্রচণ্ড হারে ব্লিডিং হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, ইরেগুলারিটি ইন মেন্স, মাসিকের সময় প্রচণ্ড হারে ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং, মেনোরেজিয়া। খুব গ্যাপে গ্যাপে হচ্ছে, লম্বা লম্বা হচ্ছে, অলিগোমেনোরিয়া। আবার খুব ঘন ঘন হচ্ছে, তখন পলিমেনোরিয়া। মোটামুটি ডিসমেনোরিয়া, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, পিসিওডি বা পিসিএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ, যেটা জন্য এটা একটা ডিজিজ, ওটা হতে পারে। আর কি হতে পারে? মাসিকের সময় ব্রেস্টে ব্যথা হতে পারে, ব্রেস্ট ফুলে যেতে পারে, এখানে ফাইব্রোঅ্যাডেনোসিস আছে, সেক্ষেত্রে হতে পারে। লিকোরিয়া হতে পারে। পেলভিক অর্গান, বিশেষ করে ব্রড লিগামেন্ট বা আপনার অ্যাডনেক্সা যেটা বলা হয়, অ্যাডনেক্সাতে যদি কোনো ইনফ্লামেশন হয়, কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে লিকোরিয়া হতে পারে। অথবা ইউট্রাসের ওয়ালে, সার্ভিক্সে অথবা ভেজানাতে কোনো ইনফেকশন হয়, এবং সেটা লিকোরিয়া হিসেবে আসবে। এই মোটামুটি কতগুলো সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা দেখা যায় প্রাথমিক পর্যায়ে, যেগুলো নিয়ে আমি এবার বলবো কেন হয়। যে সমস্ত অল্প বয়সী মহিলাদের, এটা আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি, কিন্তু এটা তাত্ত্বিকভাবেও প্রমাণ করা যায়, সেটা হচ্ছে যদি কোনো মহিলা 50 বছর বা 40 বছর বয়সে উপনীত হয়ে এই সমস্যা নিয়ে আসে, যেটা ক্রনিক হেডেক, তার পিঠে ব্যথা, কোমর ব্যথা, কোমর থেকে পায়ে ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা, ওজন বৃদ্ধির ব্যথা, থাইরয়েডের সমস্যা, তাকে যদি জিজ্ঞেস করা হয়, তো এই সমস্ত পেশেন্টদের মধ্যে একটা খেয়াল করবেন, তাদের যদি জিজ্ঞেস করা হয়, একটা ক্রস সেকশনাল স্টাডি করা হয়, বোঝা যাবে যে তাদের অল্প বয়সে যদি জিজ্ঞেস করা, অল্প বয়সে আপনার মাসিকের সমস্যা ছিল কিনা, বা মাসিকের সময় তলপেটে ব্যথা হতো কিনা, বা সদাস্রাবের সমস্যা ছিল কিনা, বলবে ছিল। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাবেন। তাহলে এখানে আমি থাইরয়েডের সঙ্গে, প্রেশারের সঙ্গে, বিভিন্ন জয়েন্টের মাংসপেশির ব্যথার সঙ্গে লিকোরিয়া এবং ডিসমেনোরিয়ার একটা সম্পর্ক পেলাম। দ্বিতীয় হচ্ছে ক্রনিক হেডেক, যে বিষয়ে আমাদের একটা লম্বা আলোচনা করা হয়েছে, আমাদের আর্টিকেল প্রকাশ হয়েছে এবং ভিডিও আছে, এই হলিস্টিক হেলথ অ্যান্ড কিউরেও সেই ভিডিওটি পাবেন। তো এবার আমি যেটা বলতে চাই, যেহেতু ইটিওলজিক্যাল লিঙ্ক থাকছে, এপস্টেইন বার ভাইরাস কথাটা আসি এবার। এপস্টেইন বার ভাইরাস, যেটা 1900 খ্রিস্টাব্দে, এখন যেমন করোনা ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে,
এফটেল বায়োভাইরাস 1900 সালে এক্সপ্লোরেশন হয়। এখন যেমন করোনা হচ্ছে, তখন এক্সপ্লোরেশন হয়। এবং গত 120 বছরে এফটেল বায়োভাইরাসের মাল্টিপল স্ট্রেন তৈরি হয়েছে, প্রায় 60 ভ্যারাইটিস অফ স্ট্রেন অফ এফটেল বায়োভাইরাস, যেটা আমাদের প্রত্যেকের দেহে এক এক রকমের স্ট্রেন থাকতে পারে, একের অধিক স্ট্রেন থাকতে পারে, অথবা সেই ভাইরাসটা আমাদের লার্জ ইমিউন সিস্টেমের লার্জ অর্গান লিভার অথবা স্প্লেনে ইনঅ্যাক্টিভ অবস্থায়, ডরমেন্ট অবস্থায় থাকতে পারে। যখন সেই অবস্থায় থাকবে, আপনি ব্লাডে কোনো রকম সিমটম বা কোনো রকম রিপোর্ট পাবেন না, অন্য অর্গানে কোনো সিমটমই হবে না, পুরো অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকবে, পেশেন্ট সম্পূর্ণ সুস্থ থাকবে। যদি আরেকটা কথা, এই ভাইরাসের সঙ্গে সবসময় বন্ধু হিসেবে থাকবে, সহযোগী হিসেবে থাকবে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এফটেল ভাইরাস বাড়লেই স্ট্রেপ্টোকক্কাস বাড়বে, এফটেল ভাইরাস কমলে স্ট্রেপ্টোকক্কাসের অ্যাক্টিভিটি কমে যাবে। আর এই দুটো যেখানে বেশি বেশি থাকবে, সেখানে ক্যান্ডিডা, এটা আমাদের নর্মাল মাইক্রোঅর্গানিজম বা ফাঙ্গাস আমাদের বডিতে, যে কোনো লুমিনাল ট্র্যাক্টে, মানে পেটের নাড়িতে, মেয়েদের জলের নাড়িতে বা ফুসফুসে শ্বাসকষ্ট নাড়িতে, এগুলো স্কিনে, এগুলো তো বেশি থাকবে। যখন এই তিনটে জিনিস আমাদের নর্মালি সবসময় এক জায়গাতে থাকবে, আমার দেহের ইমিউন সেলগুলো বি লিম্ফোসাইট, বিশেষ করে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বা হচ্ছে আপনার বিভিন্ন অর্গান স্পেসিফিক ইমিউনিটি, বিশেষ করে লিভার ইমিউনিটি যে ভাইটাল। আমি যে খাবারই খাই, যে জিনিসই যায় আমার দেহের মধ্যে, লিভারে গিয়ে সেটা যখন চেক হয়, লিভারে গিয়ে যখন সেটা ফিল্ট্রেশন হয়, তখন ওই খাবারের মধ্যে বা পানির মধ্যে থাকা বিভিন্ন জীবাণুকে ইনঅ্যাক্টিভ করে বা নষ্ট করে দেয় লিভারের ইমিউনিটি। লিভারের যে ইমিউনিটিতে কাজ করে বি লিম্ফোসাইট, কিছু ম্যাক্রোফেজ। ইমিউনিটি যদি কোনো ক্রমে এই সমস্ত ভাইরাস বা জীবাণুর জন্য, অথবা এই সমস্ত জীবাণুকে বৃদ্ধি করে, শক্তিশালী করে, সংখ্যা বৃদ্ধি করে এমন কিছু উপাদান, যেটা আমার খাবারের মধ্য দিয়ে বা পানীয়ের মাধ্যমে বা বিভিন্ন এক্সপোজারের মাধ্যমে, রেডিয়েশনের জন্য, অথবা এমন কিছু খাবারের জন্য যেগুলো আমার ইমিউনিটিকে সাপ্রেশন করে দেয় বা ইমিউনিটিকে কমিয়ে দেয়, বা এমন কিছু ড্রাগ, এমন কিছু ওষুধ যেগুলো আমার লিভারকে বার্ডেন তৈরি করে, লিভারকে স্ট্রেন তৈরি করে, এমন কিছু চিন্তাভাবনা, এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু কী বলে পরিবেশ, যেটা আমার স্ট্রেস বাড়িয়ে দেয়, সেই সমস্ত সমস্যাগুলো যখন আমার দেহের মধ্যে থাকবে, রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমাদের দেহের মধ্যে থাকা বিভিন্ন বিষ, যেগুলো আমরা খাবারের মধ্য দিয়ে, কেমিক্যালের মধ্য দিয়ে, কন্ট্যাক্টের মধ্য দিয়ে, ইনহেলেশনের মধ্য দিয়ে ঢুকাচ্ছি, প্রত্যেকটা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, হার্বিসাইড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসাইকোটিক, যে সমস্ত ড্রাগগুলো আমরা কন্টিনিউ ব্যবহার করছি, আমাদের পেস্টিসাইড যেগুলো বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল জিনিসে, বিভিন্ন রঙের কাজে, বিভিন্ন গাড়ির ধোঁয়াতে, বা বিভিন্নভাবে সমস্ত রকম গ্যাজেটে, এমনকি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসাইকোটিক, বিভিন্ন রকম ড্রাগ তৈরিতে, বিভিন্ন প্লাস্টিক তৈরিতে, হেভি মেটাল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। হেভি মেটালের মধ্যে মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, এইগুলো খুবই 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 পরিমাণে বেশি ব্যবহার করা হয়, যেগুলো অক্সিডেটিভ এজেন্ট হিসাবে বিভিন্ন জীবাণুকে নষ্ট করে। পাশাপাশি ওই সমস্ত ইনঅর্গানিক ফসফরাস, অর্গানোফসফরাস মলিকুলকে স্টেবল করে, ফলে ওইগুলোকে দিয়ে পেস্টিসাইড, হার্বিসাইড তৈরি করা হয়। ওইগুলোকে যখন আমি স্প্রে করছি, জমিতে দিচ্ছি, ফসলটা নিয়ে আসছি, এবং সেই বিষগুলো যখন জলে মিশে যায়, মাটির সাথে মিশে যাচ্ছে, মাটি দূষিত হচ্ছে, জলটাও দূষিত হচ্ছে, সেই জলের সঙ্গে আমি কিন্তু বিষটা পান করছি। এই বিষগুলো কিন্তু আমরা 1900 খ্রিস্টাব্দের আগে সেরকম পাইনি। 1905 খ্রিস্টাব্দে যখন প্রথম গ্রিন রেভলিউশন চালু হয় গোটা বিশ্বে, তখন থেকে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মোটামুটি আমাদের ইন্ডিয়াতে 70-80 সালে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, এবং গোটা ইন্ডিয়াতে। সেই বিষাক্ততার ছবলে আমাদের লিভার আস্তে আস্তে লিভারে ঢুকছে, লিভারে ঢোকার পরে লিভার সেগুলো সঞ্চিত করে রেখে দিচ্ছে।
লিভার কিন্তু অ্যাজ এ মাদার হিসেবে কাজ করে বডির জন্য। বডির প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা সেলকে, প্রত্যেকটা নার্ভকে, প্রত্যেকটা টিস্যুকে, প্রত্যেকটা জয়েন্টকে, প্রত্যেকটা মাসেল টেন্ডনকে, প্রত্যেকটা লিগামেন্টকে, প্রত্যেকটা কোষকে, যাতে ব্রেনের প্রত্যেকটা নার্ভ সেলকে, ব্রেনকে, হার্টকে ওই সমস্ত অক্সিডেটিভ হার্মফুল কেমিক্যাল, অক্সিডেটিভ এজেন্ট থেকে এবং বিভিন্ন ভাইরাসের এক্সোটক্সিন, অ্যান্টোটক্সিন বা তার বাই প্রোডাক্ট বা তার বাই প্রোডাক্টের সঙ্গে বাইন্ড করা বিভিন্ন হেভি মেটালের সঙ্গে বাইন্ড করা বিভিন্ন যৌগ, যেগুলো আমার প্রত্যেকটা কোষকে ইনজুরি করবে, ইন্টারনাল ইনজুরি করবে। ইন্টারনাল ইনজুরি মানে সেখানে একটা ইনফ্লামেশন হবে। এই ইনফ্লামেশন হওয়ার জন্য সেখানে নানা রকম সোয়েলিং হবে, তারপরে হচ্ছে আপনার রেডনেস হবে, সেখানে নিওভাস্কুলারেশন হবে, অথবা সেখানে নতুনভাবে সেই অর্গানের ফাংশনটা ডিস্টার্ব হবে, ফাংশনটা লস হবে। তো ইনফ্লামেশন এইভাবে হতে হতে এটা কিন্তু লং প্রসিডিওর। এখন একটি মানুষ কীভাবে জীবনযাপন করে, তার চিন্তাধারা কীরকম, তার ব্লাডের অ্যাড্রিনালিন অ্যাডিকশানটা কীরকম, অ্যাড্রিনালিন স্যাচুরেশনটা কীরকম, লিভারের ক্যাপাসিটি কীরকম, লিভারের সক্ষমতা কীরকম, তার বিভিন্ন ভাইরাসের মানে কী বলে এক্সপোজার কীরকম, তার পূর্বপুরুষগুলো কীভাবে বিভিন্ন জীবাণু বা বিভিন্ন হেভি মেটালে এক্সপোজ হয়েছে। আগে যেমন 1800 খ্রিস্টাব্দের দিকে মার্কারিকে ব্যাপক হারে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো, যেটা ভয়ানক ছিল এবং তাতে মানুষ কিন্তু ভালো হতো না, মরে যেত। এখনও আয়ুর্বেদিক সিস্টেমে বিভিন্ন ওষুধ তৈরি করা হয় মার্কারি দিয়ে। তো এগুলো মার্কারি সবসময় আমাদের দেহের জন্য ক্ষতিকর। এখন ব্যাপক হারে অ্যানিমিয়া দেখা দিচ্ছে, অনেক অ্যানিমিয়া প্রচুর হারে দেখা দিচ্ছে। আমরা রক্ত ব্লাড ব্যাঙ্ক করে অনেক কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। কিন্তু রক্তটা কেন কমছে মানুষের মধ্যে, প্রত্যেকটা পপুলেশনের মধ্যে, প্রত্যেকটা লোকের দেহের মধ্যে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে আর্সেনিক সবচেয়ে মূল ভূমিকা পালন করে। এই বিষয়ে একদিন আলোচনা করা যাবে। আজকে যে বিষয়ে বলতে চাইছিলাম, এখানে এপস্টেইন বাইল ভাইরাস, স্ট্রেপ্টোককাস, ব্যাকটেরিয়া, সিঙ্গিডা, এগুলো কিন্তু আমার দেহের লিভারে জমা থাকে। যদি আমার ইমিউন সিস্টেম ঠিকঠাক থাকে, আমার ডায়েটারি মানে হ্যাবিট যদি ঠিকঠাক থাকে, তাহলে এই ভাইরাসটা লিভারে ইনঅ্যাক্টিভ অবস্থায় ঘুমিয়ে থাকবে। যত বয়স বাড়বে, একটা ছেলে বা মেয়ের দেহে স্ট্রেস বাড়বে। স্ট্রেস বাড়ার সাথে সাথে এই হরমোনটা কিন্তু, এই ভাইরাসটা কিন্তু বৃদ্ধি পাবে। আমার এক্সপোজ অফ বিভিন্ন হেভি মেটালও বেশি হবে। আমার লিভারে জমা থাকা বিভিন্ন ভাইরাসের মানে কী বলে বাই প্রোডাক্টও বাড়বে, হেভি মেটাল বিভিন্ন কেমিক্যালও বাড়বে যত বয়স বাড়বে। তাহলে আবার তার সেই বাচ্চা, সেই ছেলে মেয়ে যদি জন্ম থেকেই মায়ের পেট থেকে, মায়ের ইউট্রাস প্লাজেন্টা থেকে, ব্লাড থেকে যদি বেশি পরিমাণে বিষ বা ভাইরাস পায়, তাহলে তো কোনো কথাই নেই, সে আরও অল্প বয়সে অসুস্থ হবে। তো লিভারের ক্যাপাসিটি যত আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে, তত সিমটম আগে ডেভেলপ করবে। তো যখনই কোনো ট্রিগার ফ্যাক্টর আমার দেহে কাজ করবে, তখনই ট্রিগার ফ্যাক্টরের মধ্যে আরেকটা ট্রিগার ফ্যাক্টর ভাইরাসের জন্য, সেটা হচ্ছে হরমোন। যে কোনো স্টেরয়েড কী করবে, এই হরমোন, এই স্টেরয়েড এই ভাইরাসকে শক্তি যোগান দেবে, পুষ্টি দান করবে। ফলে যে কোনো স্টেরয়েড সেটা হতে পারে, সেটা এলট্রক্সিন হতে পারে, সেটা কর্টিকসল হতে পারে, সেটা এপিনেফ্রিন নরএপিনেফ্রিন হতে পারে, সেটা প্রেডনিসোলন হতে পারে, সেটা ডেক্সামেথাসোন হতে পারে, সেটা যে কোনো ভিটামিনেশন হতে পারে। যে কোনো ধরনের স্টেরয়েড আমাদের এই ভাইরাসকে বৃদ্ধি করবে। অনেক সময় অনেকে পাতলা বলে ওজন বৃদ্ধি করার জন্য গ্রামের কুয়াকারা ডেক্সামেথাসোন দেয়, সিপ্রোহেপটাডিন দেয়। এটা পুরো ইলজিক্যাল এবং আনসাইন্টিফিক। যে সমস্ত লোকের দেহ খুবই পাতলা বা লিভার বা ওজন বৃদ্ধি পায় না বা খিদে পায় না, তাদের একটা কারণ লিভার হচ্ছে ডিহাইড্রেটেড। লিভার এত ডিহাইড্রেটেড থাকে যে লিভার প্রপার ফাংশন করতে পারে না, তার মানে বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট প্রপারলি তৈরি করতে পারে না। ওটা নিয়ে একদিন বলা যাবে ইনশাল্লাহ। এই স্টেরয়েড দিয়ে কী করছে, স্টেরয়েড দিয়ে এই ভাইরাসকে বেশি বেশি ফিডিং করছে। ফিডিং করার জন্য ভাইরাসটা বেশি বেশি করে বৃদ্ধি পেয়ে লিভারের জায়গা স্পেস দখল করছে। লিভারের স্পেস যত জায়গা, লিভারের স্পেসটা যত দখল হবে, লিভারের যে সমস্ত মাইক্রো মিনারেলস, ট্রেস মিনারেলস, বিভিন্ন পুষ্টিকর ভিটামিন, গ্লাইকোজেন, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড জমা আছে, সেগুলোর কিন্তু অ্যাডিকুয়েট স্পেস পাবে না।
অ্যাডিকুয়েট স্পেস না পাওয়ার জন্য তখন এই আমি যে ক্যালোরিটা ইনটেক করছি, যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ইনটেক করছি, সেটা লিভারে স্টোর হওয়ার জায়গা না পাওয়ার জন্য তখন ব্রাউন ফ্যাট, বেলি ফ্যাট, তারপরে আমার বেলিতে, ঘাড়ে, কাঁধে, পায়ে বিভিন্ন জায়গায় জমবে, তখন তার ওজন বৃদ্ধি পাবে। তো এই ওজন এইভাবে বৃদ্ধি করছে, ডেক্সামেথাসোন দিয়ে আমরা ওজন বৃদ্ধি করছি, মানে কি আমি ভাইরাসকে ফিডিং করাচ্ছি, ভাইরাসকে ফিডিং করছি, মানে ওজন বাড়ছে ঠিক, কিন্তু এই ভাইরাসটা এত শক্তিশালী হয়ে যাবে তখন সেই ওজন মোটা হয়ে যাবে, তার সমস্যা অনেক রকম দেখা দেবে। পরবর্তীকালে থাইরয়েডের সমস্যা, পরবর্তীকালে তার বিভিন্ন প্রেশারের সমস্যা, বিভিন্ন জয়েন্টের ব্যথার সমস্যা, ঘুমের সমস্যা, তারপরে তার হচ্ছে পেটের সমস্যা তৈরি হবে। তো এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এই ভাইরাসটা সেকেন্ড স্টেজে লিভারকে যখন অ্যাক্টিভ হয়ে যাবে, লিভারকে অ্যাটাক করবে। অ্যাক্টিভ ট্রিগার ফ্যাক্টর বলে লিভারকে যখন অ্যাক্টিভ করবে, মানে অ্যাটাক করবে, মানে কিছু পরিমাণে ভাইরাসটা বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধি পেয়ে গিয়ে লিভারকে অ্যাটাক করছে, লিভারকে অ্যাটাক করলে হেপাটোসাইটগুলো ইনজুরি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে লিভার ফুলছে, লিভারে ফোলার জন্য লিভারে জমে থাকা বিভিন্ন কোলেস্ট্রল বলেন, ফ্যাট বলেন বা আদার্স প্রোটিন, সেগুলো জামার স্পেস না পেয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে লিভারে ফ্লুইড কালেকশন হচ্ছে, লিভার আস্তে আস্তে বড় হচ্ছে, হেপাটোমেগালি হচ্ছে। এই লিভারে যদি কাজ কমে যায় তখন লিভার থেকে পিত্তরস কম তৈরি হবে, কোয়ালিটি কম তৈরি হবে, তখন পেটের সমস্যাটা চলে যাবে। এই লিভারের ফিল্ট্রেশন কমে যাওয়ার ফলে লিভার থেকে দূষিত জিনিস ব্লাডে যত আস্তে আস্তে শুরু করবে, তখন ব্লাডের প্রেশার বাড়তে শুরু করবে। এই অবস্থায় যখন লিভারের ইমিউন সিস্টেমকে ওভারকাম করে যখন এই ভাইরাসটা F10 ভাইরাসটা যখন আমাদের ব্লাড এবং লিম্ফ্যাটিক্সের মাধ্যমে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেখানে সবচেয়ে বেশি পরিমাণে হরমোন তৈরি হয়, যেহেতু হরমোন ভাইরাসের আইডিয়াল ফুড, তখন ওই ব্লাডের মাধ্যমে, লিম্ফ্যাটিক্সের মাধ্যমে ওই ভাইরাসটা এইখানে এসে অ্যাটাক করবে। F10 ভাইরাসটা তখন ওভারের থেকে অ্যাটাক করবে, যেখানে FSH, LH, আপনার হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের কনসেন্ট্রেশনটা বেশি। এটা বেশি হওয়ার জন্য এইখানে এই ভাইরাসের বৃদ্ধিটা আরও বেশি হবে। লিভারে যে হারে বৃদ্ধি পাচ্ছিল বিভিন্ন টক্সিন বা বিষের এক্সপোজারে, বিভিন্ন কেমিক্যাল এক্সপোজারে, এখানে সেটা তো পাচ্ছেই, উপরন্তু কী পাচ্ছে, বেশি বেশি পরিমাণে ইস্ট্রোজেন হরমোন পাচ্ছে, প্রোজেস্টেরন পাচ্ছে, FSH পাচ্ছে, LH পাচ্ছে, ফলে এই ভাইরাসটা এসে আরও ম্যাসাকার অবস্থা, মানে প্রচণ্ড শক্তিশালী হয়ে যায়। তখন এই ওভারিতে ঢোকার চেষ্টা করে, ওভারিতে যখন ঢুকবার চেষ্টা করবে ভাইরাসটা, এই রেড ভাইরাসটা, F10 ভাইরাসটা যখন ওভারিতে ঢোকার চেষ্টা করবে, তখন ওভারি তাকে ছেড়ে কথা বলবে না। ওভারির মধ্যে যে ক্যাপসুল আছে, হীরা আছে, সে তার মধ্যে যে লিভারে যে স্পেসিফিক ইমিউনিটি আছে, বি সেল আছে, সেগুলোকে তখন এই ভাইরাসকে অ্যাটাক করবে, তাকে প্রতিহত করার চেষ্টা করবে। এখানে ধরুন বি সেল আছে, এখানে বি সেল আছে, বা ইথিলিয়াম আছে বি সেল, এই দুটো তখন যুদ্ধ করবে, যুদ্ধ হবে। যুদ্ধ হলে তখন সেখানে একটা ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে কি হবে, ফ্লুইড কালেকশন হবে। ফ্লুইড কালেকশন হলে এবার সেই ভাইরাসটা যাতে আরও বেশি না ছড়িয়ে যায়, ফলে একে এপিথেলিয়াম দিয়ে একে ঘিরে ফেলবে। ঘিরে ফেলে তখন তার মধ্যে ওর মধ্যে ওকে সেই জলের মধ্যে চুবিয়ে মারার মতো, মানুষকে জলের মধ্যে মাথা চুবিয়ে যেমন মারে, সেরকম এই আমার ইমিউন সিস্টেম সেলগুলোকে, ইমিউন সিস্টেমটা এই ভাইরাসটাকে জলের মধ্যে চুবিয়ে দেবে। এখানে জল থাকবে, চুবিয়ে দেবে, এটা ভাইরাস থাকছে, এবার ভাইরাসকে দুর্বল করে দেবে। এই ভাইরাস যত প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে, তখন ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এইদিকে 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 চারিদিকে অ্যাটাক করবে। চারিদিকে যখন অ্যাটাক করবে, চারিদিকে তখন এরকম ফ্লুইড কালেকশন হবে, চারিদিকে এই ফ্লুইড কালেকশন হবে।
একদম পুরো সিস্ট পুরো ফ্লুইড দিয়ে পকেট ফ্লুইড দিয়ে তখন ঘেরা হয়ে গেলো ওভারিকে, যাতে ওভারিটা ফার্দার না অ্যাটাক হয় এই ভাইরাস থেকে। আবার যদি এই সমস্ত অ্যাডনেক্সাতে বা এই জায়গাতে যদি লিম্ফ্যাটিক্সের মাধ্যমে বা ভেনাস সার্কুলেশনের মাধ্যমে যদি এই জায়গাতে যদি হেভি মেটাল আসে, বিভিন্ন রকম কেমিক্যাল, বিশেষ করে হেভি মেটাল, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, তারপরে হচ্ছে আপনার আর্সেনিক, এগুলো যদি চলে আসে তখন তার ক্ষেত্রে আরও সুবিধা হবে, শক্তি বৃদ্ধি পাবে, সৈন্য সংখ্যা বৃদ্ধি পাবে, তো আরও বেশি বেশি অবস্থা অ্যাটাক করবে। তো এই সিস্টেমটাকে বলা হয়, এই যে আমার ওভারি স্পেসিফিক যে ইমিউনিটি, সেই ইমিউন সেলগুলোকে এপস্টাইন বার ভাইরাসকে প্রতিহত করতে যে ব্যবস্থাপনা নিচ্ছে এবং তার জন্য যে ফলটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে সিস্ট, PCOS, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এখানে যখন অ্যাটাক করছে মানে কি, এবার এখানে তো হরমোন আছেই। ঠিক মাসিকের সময় কি হবে, মাসিকের সময় যেহেতু এই ওভারিতে FSH বেশি থাকে, পিক লেভেলে থাকে, LH পিক লেভেলে থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিক লেভেলে থাকে, ফলে বেশি বেশি পরিমাণে কনসেন্ট্রেশন হচ্ছে, হাই কনসেন্ট্রেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ফিমেল হরমোন, ফলে এক্সটেন্ড ভাইরাসের শক্তি ও সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, তখন ওর অ্যাটাকটা আরও বেশি হচ্ছে। অ্যাটাক যত বেশি হবে ইনফ্লামেশন তত বেশি হবে, আর ইনফ্লামেশন যত বেশি হবে তখন পেন তখন বেশি হবে। ফলে মাসিকের সময় নাভির দুই পাশে, নাভির নিচে দুই পাশে যে ব্যথা হচ্ছে মাসিকের সময়, বুঝতে হবে তার ওভারিতে ইনফ্লামেশন হচ্ছে, যেটা এপস্টাইন বার ভাইরাস হচ্ছে। যার যত বেশি ব্যথা হবে বুঝতে হবে তার ক্ষেত্রে এপস্টাইন বার ভাইরাসের সংখ্যা শক্তি তত বেশি এবং তাকে তত বেশি অ্যাটাক করছে। এইভাবে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ তৈরি হচ্ছে। এটা হলে একদিকেও হতে পারে, দুদিকেও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে দুই দিকেই হয়। এবার এই ভাইরাসটা তো শুধু ওভারি থেকে অ্যাটাক করবে না, এখানেও অ্যাটাক করবে, এখানেও অ্যাটাক করবে, এখানেও অ্যাটাক করবে, এইগুলোতেও অ্যাটাক করবে, এগুলোতেও অ্যাটাক করবে, সর্বত্র অ্যাটাক করবে। যেহেতু ব্লাডের সার্কুলেশন কোনো জায়গায় একের সঙ্গে একের বিচ্ছিন্ন নয়, সবাই একের সঙ্গে একের যুক্ত, লিম্ফ্যাটিক সিস্টেমও যুক্ত। ফলে যদি কোনো বডির কোনো ব্লাডের কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস থাকে সেটা সর্বত্র ছড়িয়ে পড়বে, যদি অ্যাডুকেট কনসেন্ট্রেশনে থাকে, অ্যাডুকেট অ্যামাউন্টে থাকে। ফলে এই হেভি মেটাল এদিকেও ছড়াচ্ছে, এদিকেও ছড়াচ্ছে, সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, ফিমেল অর্গানে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। পুরো অ্যাডনেক্সটাতে হেভি মেটাল মার্কারি বা আদার্স কিছু, আর তার সঙ্গে এপস্টাইন বার ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। এবার এপস্টাইন বার ভাইরাস আর হেভি মেটাল যদি বেশি বেশি ছড়ায়, এও বৃদ্ধি পাবে। তার সঙ্গে যদি আমি এই ভাইরাসকে ফিডিং করে বা এই হেভি মেটাল কন্টেনিং ফুড বা বিভিন্ন কেমিক্যাল বিষের এক্সপোজ হতেই থাকি, বেশি বেশি হই, বা এপস্টাইন ভাইরাসকে ফিডিং করে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাই, তাহলে আমার সমস্যা বাড়বে। যত বয়স বাড়বে সমস্যা আস্তে আস্তে বাড়বে। এবার যদি এইখানে ইনফ্লামেশনটা তৈরি করে, এখানে প্রচণ্ড ইনফ্লামেশন হচ্ছে, তাহলে কি হবে, মাসিকের সময় ঠিক নাভির নিচে ব্যথা হবে এবং ব্লিডিংটা অত্যাধিক বেশি হবে অথবা কম হবে। অত্যাধিক বেশি হবে তখন যখন ইস্ট্রোজেন লেভেলটা বেশি থাকবে এবং তার সঙ্গে এপস্টাইন বার ভাইরাসের অ্যাটাক থাকবে, তাহলে বেশি বেশি পরিমাণে তখন ব্লিডিং হতে থাকবে। কন্টিনিউয়াস ইস্ট্রোজেন, এখানে এই অ্যাটাকের জন্য হরমোনাল প্রোডাকশানটা ঠিকমতো রেগুলেশন না থাকার জন্য তখন বেশি বেশি পরিমাণে ইস্ট্রোজেন তৈরি হবে, বেশি বেশি ইস্ট্রোজেন একে অ্যাটাক করবে, বেশি বেশি ইস্ট্রোজেন পেয়ে এই ভাইরাসটা আরও বৃদ্ধি পাবে, তখন আরও বেশি ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হওয়ার জন্য দেখবেন কালো কালো একদম ডরকোচা টাইপের, একদম গোটা টাইপের, তখন প্রচুর মাসিক হবে, একে বলা হয় মেনোরেজিয়া। তো এই মাসিক হতেই থাকবে। এবার আমি কী করছি, বাইরের থেকে শুধু প্রজেস্টেরন ইনপুট করছি, প্রজেস্টেরন ইনপুট করে ইস্ট্রোজেনের অ্যাক্টিভিটি অনেকটা কমাচ্ছি, একে মানে স্টেবল করার চেষ্টা করছি, কিছুক্ষণ কমছে, যে এটা বন্ধ করছি আবার ঝরঝর করে পড়ছে। তাহলে আমি প্রজেস্টেরন দিয়ে কতদিন লাগবো? এদিকে প্রজেস্টেরনটা কী করছে, এপস্টাইন ভাইরাসকে ফিডিং করছে, ফলে প্রজেস্টেরনের ডোজ বাড়াচ্ছি, একসময় মেড্রক্সি প্রজেস্টেরন ইঞ্জেকশন দিচ্ছি, প্রচণ্ড হারে ডোজ দিচ্ছি, তো
তখন এর অ্যাক্টিভিটি আছে, কিন্তু এর প্রচণ্ড অ্যাক্টিভিটির জন্য ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি কম হওয়ার জন্য এটা ধরে রাখছে, কিন্তু এর অ্যাকশন যখন কমে যাবে তখন আবার এর অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং অল্প সময় বাড়বে, যাতে এখানেও ফিডিং করে, ফলে আরও ব্লিডিং হতে শুরু করবে। এই ব্লিডিং হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। আবার যদি কোনো মেয়ের এই হরমোনটা তৈরি না হয়, এস্ট্রেন বায়োভাইরাস আসছে ঠিক কথা, কিন্তু এখান থেকে একে এমন একটা স্ট্রেন অ্যাটাক করেছে যে এখান থেকে কোনো এফএসএইচ এলএসএইচ বা ইস্ট্রোজেন প্রজেকশন তৈরিই হচ্ছে না, ফলে এখানে কোনো অ্যাক্টিভিটি নাই। এখানে কোনো অ্যাক্টিভিটি না থাকলে কোনো মাসিকই হবে না, এমনই হবে। এখন কোন স্ট্রেন কাজ করছে তার যেহেতু 60 ভ্যারাইটিস আছে, স্ট্রেনের ডিফারেন্স উপর কাজ করছে, ফলে বিভিন্ন স্ট্রেন, অন্য স্ট্রেন হলে সেই স্ট্রেন থেকে যদি এখান থেকে কোনো রকমের মানে কী বলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি না হয়, ফলে এইখানে কোনো কাজ হচ্ছে না। এখানে কোনো কাজ না হলে মাসিকের সমস্যা, মাসিকটাও আসছে না। এটা গেল। এরকম যদি অনিয়মিত জিনিস হতে থাকে তাহলে বাচ্চা আসতেও সমস্যা হবে। এই ভাইরাসটা যখন পুরো অ্যাডনেক্সাতে ইনফেক্টেড করবে, তখন এই ভাইরাসের সঙ্গে থাকা বিভিন্ন স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়াও থাকবে, ফলে এই ব্যাকটেরিয়াটা যদি অত্যধিক হারে বেশি হয়, সঙ্গে এস্ট্রেন বায়োভাইরাস থাকে, তখন এইখানে ইনফ্লামেশন এত বৃদ্ধি পাবে, কোনো একটা লোকাল ইনফ্লামেশন প্রচণ্ড হারে বৃদ্ধি হলো, তখন এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়ামগুলো প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে এবং ওখানে হেভি মেটাল তো থাকবেই, ফলে হেভি মেটাল এই ভাইরাসের টক্সিন দিয়ে ভাইরাস দিয়ে তখন এখানে একটা টিউমার ফর্ম করবে, এটাকে ফাইব্রয়েড বলা হয়। ফাইব্রয়েড বলা হয়, কিন্তু একে প্রচণ্ড হারে ক্যাপসুল দিয়ে ঘিরে রাখার ফলে এর সহজে ছড়ায় না। শক্তিশালী ইমিউনিটি, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইমিউনিটি সবচেয়ে স্ট্রং, এবং যখন এই মেন্স চলে তখন আমাদের দেহের যে মানে পাওয়ারটা, এনার্জিটা 80% শুধু এই অর্গানেই থাকে, ডিস্ট্রিবিউট হয়। মানে এপিনেফ্রিনের যে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কাজ, তখন ওই এই অর্গানে বেশি কাজ করে 80%। তাহলে ফিমেল অর্গান যখন মেয়েদের মাসিক হয়, তখন মাসিকের সময় অন্য অন্য অর্গানের ফাংশনটা মেয়েদের কমে যাবে, কারণ তার এনার্জি লেভেলে 80% কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ইউটিলাইজ হচ্ছে, বাকি 20% বাড়ির অন্যান্য অর্গানে। ফলে মাসিকের সময় অন্যান্য কাজ বা অন্যান্য জিনিসগুলো মেয়েদের পক্ষে করা কঠিন হয়ে পড়ে। এটা গেল। এবার যদি এই ডিম্বাশয় থেকে যদি ডিমটা বেরিয়ে না আসতে পারে, একটা মেয়ে ধরুন সব কিছু ওকে, ইউটারাসের থিকনেস ঠিক আছে, মাসিকও মাসে মাসে হয়, কিন্তু ওভারিতে এত সিস্ট চারিদিকে, দুদিকেই সিস্ট আছে, ওভারির দুই দিকে সিস্ট আছে, ফলে কী হয়, ডিমটা বেরিয়ে আসতে পারে না। ডিমটা বেরিয়ে আসতে পারার জন্য তখন নিষেকের সম্ভাবনা থাকছে না, বাচ্চা আসার সম্ভাবনা থাকছে না, ফলে সব কিছু ওকে থাকলে অনেক সময় মেয়েদের বাচ্চা আসছে না, মানে মিস্টারি ইনফার্টিলিটি এটা হচ্ছে। এবার এই মহিলার ক্ষেত্রেই যখন এই অ্যাডনেক্সাতে প্রচুর পরিমাণে এস্ট্রেন বায়োভাইরাস, স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো যখন বেশি বেশি পরিমাণে ইনফ্লামেশন তৈরি করবে, বেশি বেশি পরিমাণে এখানে থাকবে, তখন এরই ক্ষতির প্রভাব থেকে এই অর্গানগুলোকে রক্ষা করতে গিয়ে আমাদের ডিফেন্সিভ ক্যান্ডিডা, আমাদের বডির ইমিউনিটিকে ইমিউন ফাঙ্গাস, আমাদের দেহের ইমিউনিটি বাড়ায় এমন ফাঙ্গাস ক্যান্ডিডা কী করবে, ও তখন নিজের জীবন বাঁচিয়ে রেখে এই অর্গানগুলোকে রক্ষা করার চেষ্টা করবে। ও রক্ষা করতে গিয়ে তখন এই সমস্ত ভাইরাস জীবাণুকে খাবে, গপ গপ করে খাবে, খেয়ে তখন এগুলোকে খেয়ে ও পুষ্ট হবে, মোটা হবে, ফুলবে, আর বেশি বেশি পরিমাণে রস তৈরি করবে, সাদা সাদা ল্যাচা মতো তৈরি করবে, তখন কী হবে, এখান থেকে সাদা সাপ নেমে আসবে। তাহলে এই ক্যান্ডিডা বেসিক্যালি আমরা যেটা মনে করছি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে, কিন্তু তা নয়, রুট কজ হচ্ছে এস্ট্রেন বায়োভাইরাস। এস্ট্রেন বায়োভাইরাস চলে যাবে, স্ট্রেপ্টোককাসও চলে যাবে, স্ট্রেপ্টোককাস চলে যাবে, এও চলে যাবে। তাহলে এস্ট্রেন বায়োভাইরাসের মূল টার্গেট হচ্ছে এই ক্রিয়ার জন্য। তাহলে এই সমস্যাটা এখন মেয়েদের মধ্যে সব সময় বেশি দেখা দিচ্ছে। এখন এই সিস্টের সমস্যাটা কতটা গ্রেভ কন্ডিশনে গেছে, কতটা গভীর পর্যায়ে গেছে, কতটা ইন্টেন্সিটিতে হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে সিস্টটা কোন টাইপের হবে, কী রকমের হবে, চকোলেট হবে না সিম্পল হবে না হেমারেজিক হবে, তার উপর ডিপেন্ড করছে। এইবারে ঠিক
যে সমস্ত মহিলাদের মাসিকের সময় ব্রেস্টে ব্যথা হয় বা ব্রেস্টে ইটিং মানে অ্যাডিনোসিস হয়, ফাইব্রো অ্যাডিনোসিস, তাদের ক্ষেত্রে কী হয়, ইস্ট্রোজেন লেভেলটা, যেহেতু ব্রেস্টের ডেভেলপমেন্টের জন্য ইস্ট্রোজেন কাজ করে এবং প্রোল্যাক্টিন ডাক্ট ডেভেলপমেন্টে কাজ করে, মিল্ক সিচুয়েশনে সহায়তা করে। ফলে কী হয়, যদি কোনো মহিলার দেহে এস্ট্রেন ভাইরাস প্রচুর পরিমাণে থাকে এবং সেই এস্ট্রেন ভাইরাস কী করবে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে গিয়ে কাজ করবে। এখানে গিয়ে তখন বেশি বেশি পরিমাণে এখানে এস্ট্রেন ভাইরাস ঢুকে গেলো, ঢুকে গিয়ে এস্ট্রেন ভাইরাসটা তখন এখানে ইনফ্লামেশন তৈরি করবে, এখানকার ইমিউন সেলগুলোকে ঘিরে ফেলবে, ঘিরে ফেলে তখন একে এমনভাবে ঘিরে ফেলবে যে এখানে একটা মানে একটা কী বলে গ্রানুলোমেটাসের মতো রিয়াকশন হবে, এখানে ইনফ্লামেটরি সেল এবং এস্ট্রেন ভাইরাস থাকবে। এইটা তখন মাসিক যখন আসবে ঠিক সেই সময় যেহেতু ব্লাডে এস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি থাকবে, সেই সময় এ ভাইরাসটা বেশি বেশি বৃদ্ধি পাবে, ফলে ব্যথাটা বেশি বেশি বাড়বে। মাসিক চলে গেলে ফোলাটা অনেক সময় কমে যায়, ব্যথাটাও চলে যায়। তাহলে এস্ট্রেন ভাইরাসের জন্য ফাইব্রোঅ্যাডিনোমা হচ্ছে। তাহলে ফাইব্রোঅ্যাডিনোমার জন্য কিন্তু এস্ট্রেন ভাইরাস দেয়। এবার হচ্ছে মেয়েদের আর একটা সমস্যা, সেটা হচ্ছে যে চুল, মেয়েদের চুল বাড়ানো, মুজ বাড়ানো বা দাড়ি বাড়ানো। যেহেতু একটা ফিমেল অর্গানে যদি সিস্ট থাকে তাহলে সিস্ট থাকলে এখান থেকে যদি এমন কোনো এস্ট্রেন ভাইরাস এমন কোনো স্ট্রেন অ্যাটাক করে, তাহলে এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা কম তৈরি হবে বা সেটা ব্লাডে যেতে পারবে না। তখন সেটাকে কম্পেনসেট করার জন্য সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে, এই কর্টেক্স থেকে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন সিক্রেশন হবে, অ্যাড্রিনালিন সিক্রেশন হবে। এই টেস্টোস্টেরন অতিরিক্ত হারে সিক্রেশন হলে তখন মেল ক্যারেক্টারিস্টিক প্রকাশ পাবে, ইস্ট্রোজেন ফিমেল ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে, ডেভেলপ করে। আর টেস্টোস্টেরন মেল, তাহলে মেলে যেহেতু বার্ড হয়, চুল হয়, দাড়ি হয়, তাহলে সেক্ষেত্রে ওই মহিলাদের যাদের সিস্ট আছে তাদের ক্ষেত্রে অনেক সময় দাড়ি গজানো, মুজ গজানো হতে পারবে। আবার যেহেতু এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যাদের ফাইব্রয়েডে বা ইউটারাসে বেশি বেশি সমস্যা হচ্ছে বা অ্যাডিনাক্সে প্রচুর সদাস্রাবের সমস্যা হচ্ছে, যেখানে স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া বেশি রোল এস্ট্রেন ভাইরাসের সঙ্গে করছে, সেখানে অ্যাকনে হবে বেশি। কারণ অ্যাকনে হওয়ার জন্য স্ট্রেপ্টোককাস মূল দায়ী, তাহলে অ্যাকনেটাও হবে। এবার এই এপিনেফ্রিন যদি কোনো এই মহিলা যদি প্রচণ্ড স্ট্রেস থাকে, মানসিক চাপ থাকে, মনে অশান্তিকারী, অশান্তি সৃষ্টিকারী কোনো এমন একটা মানসিক পরিবেশ বা অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এপিনেফ্রিন সিক্রেশন হবে। যে এপিনেফ্রিন হরমোনটা বা অ্যাড্রিনালিন হরমোনটা আবার প্রত্যেকটা সিস্টেমটাকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যাবে। এবার এস্ট্রেন ভাইরাস যেহেতু লিভার থেকে সেকেন্ড স্টেজে আসছে, তাদের অলরেডি লিভার কম্প্রোমাইজ আছে, এইটা হচ্ছে মূল জায়গা। অলরেডি লিভার কাজ কম করছে। লিভার যদি কাজ কম করে, এস্ট্রেন ভাইরাস বিভিন্ন ভাইরাস টক্সিন জীবাণু যদি লিভার কাজ কম করে, লিভারের ফিল্ট্রেশন ঠিক না হওয়ার জন্য লিভারে থাকার বিভিন্ন জমা থাকা ইম্পিউরিটিগুলো হেপাটিক ভেনে ব্লাডে আসবে, ব্লাডের ডেন্সিটি বাড়লে রক্তের প্রেশার বাড়বে, রক্তের ডেন্সিটি যত বাড়বে আস্তে আস্তে নিচের দিকে হার্ট থেকে যত দূরে যাবে ব্লাডটাকে টেনে আনতে কষ্ট হবে, তখন ভেরিকোজ ভেন হবে বা ভালভের সমস্যা হবে। আবার যখন একদম প্রান্তীয় অঞ্চলে চলে যাবে, তখন এস্ট্রেন ভাইরাসের বাই প্রোডাক্ট টক্সিনগুলো কী করবে, নার্ভগুলোকে ইনফ্লেম করবে, বিভিন্ন আর্টেরিয়াল ওয়ালগুলোকে কনস্ট্রিক্টেড করবে, তখন সেখানে আর্টেরিয়াল ওয়াল কনস্ট্রিক্টেড হয়ে গিয়ে রেনল্ডস ডিজিজ তৈরি হবে। রেনল্ডস ডিজিজ তৈরি হবে যেখানে ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য আস্তে আস্তে কোষগুলো নষ্ট হয়ে পচে যাবে। এটা গেল। এখানে ব্লাড গ্লুকোজকে ব্যালেন্সে রাখার জন্য, রিজার্ভ রাখার জন্য যে সিস্টেমটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। ক্রনিক স্ট্রেস থাকার জন্য এপিনেফ্রিন এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডে বিটা সেল নষ্ট হয়ে গেলে, পাশাপাশি লিভার কম্প্রোমাইজ হওয়ার জন্য ব্লাডের ফ্যাটটা বাড়বে। ব্লাডের ফ্যাট বেড়ে গেলে ব্লাড থেকে কোষের মধ্যে গ্লুকোজটাকে ঢুকতে বাধা দেবে,
তখন সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সি বাড়বে। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সি বাড়ছে, সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াসের বিরাসনা নষ্ট হচ্ছে, ফলে ব্লাডের গ্লুকোজ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। যেহেতু অলরেডি এখানে এই গ্ল্যান্ডটা অনেকটা দুর্বল হয়ে গেছে, ফলে 3টে গ্ল্যান্ডের সমস্যার জন্য তখন তৈরি হচ্ছে ব্লাড সুগার, ব্লাড প্রেশার। এই গ্ল্যান্ডটা, এই ভাইরাসটা যখন আবার এইগুলোকে অ্যাটাক করে, অথবা একে অনেক সময় স্কিপ করে যায়, অথবা একে অ্যাটাক করে থাইরয়েড গ্ল্যান্ডে অ্যাটাক করবে, থাইরয়েড গ্ল্যান্ডে তখন সমস্যা তৈরি হবে। আবার থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করার পরে পোস্ট স্টেজে তখন চলে যাবে বিভিন্ন জয়েন্ট স্পেসে। আবার এগুলো সমস্ত কিছুকে স্কেপ করে চলে যেতে পারে পোস্ট স্টেজে। এখন ট্রিগার ফ্যাক্টর কাজ করবে, বা ভাইরাসকে বৃদ্ধি করে, ভাইরাসকে শক্তিশালী করে এমন কোনো ট্রিগার ফ্যাক্টর যদি তার মধ্যে ঢুকে, তার দেহের মধ্যে, মনের মধ্যে যদি স্থান পায়, তাহলে এই ভাইরাসটা সমস্ত স্টেজ ক্রস করে লাস্ট স্টেজে একবারে যেতে পারে, বা তার অবস্থা বা স্ট্রেন বা শক্তি অনুযায়ী ফার্স্ট স্টেজে যেতে পারে, অথবা ধীরে ধীরে আস্তে আস্তে টিপিক্যালি এইভাবে লিভার থেকে রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আপনার থাইরয়েড থেকে বিভিন্ন জয়েন্টে যাবে। তো এইগুলো হচ্ছে এই গাইনোকলজিক্যাল সমস্যা হচ্ছে। এবার ধরুন কোনো মহিলার পেটে বাচ্চা এসছে, এই জিনিসটা বলা খুব প্রয়োজন। যেহেতু আমি বলছি এখন 100টা লোকের মধ্যে প্রায় 99.99 লোকের মধ্যে করোনা যেমন সবার মধ্যে আসছে, সেরকম এফটেন ভাইরাস কিন্তু আছে। এফটেন ভাইরাসের গত 120 বছরে প্রায় 60টা করে ভ্যারাইটি তৈরি হয়েছে, বিভিন্ন স্ট্রেন তৈরি হয়েছে। সেই স্ট্রেনের যে কোনো 1টি বা 2টি বা ততোধিক, বা তার শক্তি মাত্রা যদি ভিন্নতার অনুযায়ী, ও তখন কী করবে, এফটেন ভাইরাস আপনার লিভারকে কম্প্রোমাইজ করবে। যদি কোনো স্ট্রেস থাকে বা এনিওয়ে যদি লিভার অলরেডি তার বার্ডেন থাকে, এফটেন ভাইরাস যদি ব্লাডে থাকে, লিভারে থাকে, যখন পেটে বাচ্চা আসছে একটা দেড়, যখন একটা মহিলার পেটে বাচ্চা আসছে, আপনি এই কনসেপ্টটা দিচ্ছি, আপনি ট্রিগার ফ্যাক্টর সব খুঁজে পেয়ে যাবেন একদম নিশ্চিত। বাচ্চা যখন পেটে আসছে, তখন বাচ্চাকে পুষ্ট করার জন্য, এই বাচ্চাকে ধরে রাখার জন্য প্রোজেস্টেরন লেভেলটা কর্পাস লিউটিয়াম বা অ্যালবিকান্স থেকে তৈরি হচ্ছে। প্রোজেস্টেরন লেভেলটা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের স্ট্রেসটা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা অর্গান বা এই প্রোডাক্টিভ সিস্টেমের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এবং এর বেশি পরিমাণে স্ট্রেস হচ্ছে। ফলে কি হচ্ছে, ব্লাডে থাকা, লিভারে থাকা এফটেন ভাইরাস প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। সঙ্গে যদি ওই মা আবার ডিম খায়, দুধ খায়, গমের জিনিস খায়, ভুট্টা খায়, সাদা তেল খায়, অথবা ওই মা যদি এমন কোনো টেনশনে থাকে বা কোনো দেহের মধ্যে আগে থেকে কোনো বিভিন্ন অসুখ থাকে, তখন কী হবে, যদি কোনো এরকম টেন্ডেন্সি থাকে, মানে একদম প্রান্তীয় কন্ডিশনে, এজ কন্ডিশনে থাকে, তাহলে কী হবে, এই ভাইরাসটা এত করে বৃদ্ধি পাবে যে লিভারকে পুরো ও দখল করে ফেলবে, পুরোটাই দখল করে দেবে, লিভারের ফাংশনটাকে দুর্বল করে দেবে। লিভারের নর্মাল ফাংশন যদি দুর্বল করে দেয়, তখন কী হবে, এই বাচ্চা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস, এইগুলো সমস্যা দেখা দেবে। লিভারের বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ঠিকমতো তৈরি হওয়ার জন্য বা না তৈরি হওয়ার জন্য কী হবে, তখন বিভিন্ন রকম ব্লাড ডিসক্রিয়াসিস তৈরি হতে পারে, মেয়েদের দুর্বলতা তৈরি হতে পারে, ওবেসিটি তৈরি হতে পারে, বা অনেক সময় দেখা যায় এই গ্ল্যান্ডটা এক্সজস্টেড বা কম কাজ করছে বা প্রচণ্ডভাবে কাজ করছে, আবার প্রেগনেন্সির সময়, ডেলিভারির সময় প্রচণ্ড স্ট্রেস বা পেনফুল কন্ডিশন, তাতে অনেক সময় অনেক মেয়েদের এই গ্ল্যান্ডটা আগে থেকে উঠতে গেলে একদমই ভেঙে যায়। তখন বাচ্চা প্রসবের পরে এই গ্ল্যান্ডটা এত পরিমাণে কমে যায়, এত টক্সিক লেভেলে চলে যায় যে মেয়েটা বাচ্চা হওয়ার পরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে, অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে, এবং সেই সময় মেয়েদের বাচ্চার মাথার চুল প্রচণ্ড হারে পড়ে। তো এই এই চুল পড়া সম্পর্কে যেহেতু আমি আলোচনা করেছি, ওটাও দেখে নেবেন। তো এই মোটামুটি মেয়েদের সমস্যা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, ফিমেল অর্গানের সমস্যা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এখন যেহেতু দীর্ঘ 30-40 বছরের মধ্যে মানুষের মধ্যে ব্যাপক চেঞ্জ হয়ে গেছে, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই সমস্ত জিনিসগুলো ব্যাপক হারে দেখা দিয়েছে, তাই আমি আজকেই ওষুধ দেবো, কালকে সব চলে যাবে এমন কিন্তু না। কিন্তু এই জ্ঞানের নিরিখে যদি আমি সচেতন হয়ে আগামী দিনটা আগামী জীবনটাকে
পরিচালনা করি সাবধানে, এবং যে সিস্টেম অলরেডি ক্ষয় হয়ে গেছে, যে ক্ষতিটা হয়ে গেছে, সেটাকে রিকভার করতে যে সমস্ত প্রক্রিয়া প্রয়োজন, যে সমস্ত পথ ও পদ্ধতিতে আমি সেগুলো থেকে বাঁচতে পারবো, সেগুলো যদি আমি মেনে চলতে পারি, ফলো করতে পারি, কী করতে পারি? প্রথম হচ্ছে এফটেল বারবারাসকে আমি পুরোপুরি দেহ থেকে বার করতে পারবো না, পুরোপুরি মারতেও পারবো না, কিন্তু এফটেল বারবারাসের যে সমস্ত বায়ো প্রোডাক্ট আছে, বায়ো প্রোডাক্ট, ডেড ভাইরাস, সেগুলোকে দেহ থেকে বার করতে পারবো, লিভার থেকে, ব্লাড থেকে, লিমফ্যাটিক্স থেকে। এটি হচ্ছে এফটেল বারবারাস অনেকটা আমি কিল করতে পারবো, প্রায় 70 থেকে 80% আমি কিল করতে পারবো, নষ্ট করতে পারবো। নষ্ট করার পরে সেটা দেহ থেকে বার করতে পারবো। এটা কিন্তু কোনো সিনথেটিক অ্যান্টিভাইরাল নয়, প্রাকৃতিক অ্যান্টিভাইরাল প্রচুর আছে। যেমন আপনার ক্যাটস ফ্লো আছে, লেমন বাম আছে, জাইটাস আছে, তারপরে হচ্ছে আপনার লিকোরিস আছে, এই জাতীয় ওষুধগুলো। হেভি মেটালকে বের করার জন্য আপনার স্পাইরুলিনা আছে, আরও 3-4টা খাবার আছে, ধনেপাতার জুস আছে, ব্লুবেরি ফল আছে, অ্যাটলান্টিক ডালস আছে, স্পাইরুলিনা আছে, বাড়ি গ্রাস পাউডার আছে, সেগুলো থেকে বার করতে পারবো। পাশাপাশি লিভারকে যে ড্যামেজ হয়ে গেছে সেখানে রেস্টোর করার জন্য ড্রাগন ফ্রুট, লিভারকে রিজেনারেট করতে ড্রাগন ফ্রুট ব্যবহার করতে পারবো। আপেল, মৌসম্বি, কমলা, নাশপাতি, এগুলো বেশি বেশি ব্যবহার করতে পারবো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইমিউনিটি এনহান্স করার জন্য চেরি, ক্র্যানবেরি, এই জাতীয় ফলগুলো বেশি বেশি খেতে হবে। পাশাপাশি লিভারে ঠিক করার জন্য এই খাবারের নিয়ম যেগুলো নিষেধ খেলে এই ভাইরাস বৃদ্ধি পাবে বা এই সমস্ত টক্সিন দেহের মধ্যে বেশি দেখবে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। তো অর্গানিক ফুড খাওয়ার চেষ্টা করতে হবে, বিষগুলো যত দেহের মধ্যে কম দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হিলিং ফুডগুলো অ্যাড করে, এবং যে সমস্ত ইনফ্লামেটরি ফুডগুলো আছে যেগুলো ভাইরাসকে বা ইনফ্লামেশনকে বৃদ্ধি করে, যেমন ডিম, দুধ, গমের জিনিস, ভুট্টা, সয়াবিন, সাদা তেল, চিনি, অ্যাসপার্টেম, এমএসজি, এই জাতীয় ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। এবং ফুড গ্রেজিং করতে হবে, যাতে এই আমাদের এক্সজস্টেড অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে রেস্টোর করতে পারা যায়। একে রেস্টোর করার জন্য দুটো ফুড সবচেয়ে ভালো কাজ করে, একটা জিনসেং, ডি হচ্ছে অশ্বগন্ধা। তো একটা ফিমেল পেশেন্টের কোন কন্ডিশনে কী হবে, কী কী অর্গানে কী কী সমস্যা আছে, কোথায় কী সমস্যা আছে, কতটা ইন্টেন্সিটিতে আছে, কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, তার উপর ডিপেন্ড করে কোনটা প্রায়োরিটি বেশি, তার উপর সিদ্ধান্ত নিয়ে পেশেন্টের চিকিৎসা করতে হবে। ডায়েটারি মডিফিকেশন করতে হবে, পাশাপাশি চিন্তাশীলতা, মননশীলতা পরিবর্তন করতে হবে, কনফিডেন্ট আনতে হবে, এবং এই নলেজের ভিত্তিতে সঠিক ডায়েটারি মেনটেন্যান্স, ফুড সাপ্লিমেন্ট এবং কিছু ওষুধ, সাময়িক কিছু ওষুধ দিয়ে তাকে ব্যবস্থা করতে হবে। এবং এই সমস্ত বিষ, হেভি মেটালগুলোকে তৎক্ষণাৎ বের করার জন্য হিজামা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, কিন্তু হিজামা এক্ষেত্রে ঠিক পিঠের পয়েন্টে করতে হবে, 1 নম্বর পয়েন্টে, এবং 1 নম্বর পয়েন্টে করলেই যথেষ্ট। এই পয়েন্টে করলে ঠিক মানে ডেটে করতে হবে যখন ব্লাডের সবচেয়ে বেশি পরিমাণে এই সমস্ত এফটেল ভাইরাস বা হেভি মেটাল থাকে, যতটা সম্ভব বের করে দিতে হবে, তাতে অনেকটা কমবে। কিন্তু এই ফুড গ্রেজিং, ফুড টেকনিক বা ফুড ডায়েটারি মেনটেন্যান্স আপনাকে করতে হবে, কিছু ওষুধ খেতে হবে। এবং আরেকটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হরমোনাল যে ব্যালেন্স, যে ছন্দ, সেটাকে আনার জন্য আপনাকে চেস্ট বেরি, ভায়োটেক্স যেটাকে বলা হয়, ওটাকে আপনাকে ডেলি নিয়মিত খেতে হবে। তো মোটামুটি এই কতগুলো স্ট্র্যাটেজি নিলে আপনি তলপেটে যাবতীয়, মেয়েদের তলপেটে যাবতীয় সমস্যা, ব্রেস্টের যাবতীয় সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। যদি এটা অবহেলিত থেকে যায়, যদি এটাকে সঠিকভাবে চিকিৎসা করানো হয় ভবিষ্যৎকালে, সেই সমস্ত জায়গাতে যদি কোনো ক্রমে এফটেল ভাইরাস বা বিভিন্ন রকম মানে সবচেয়ে শক্তিশালী এফটেল ভাইরাস তৈরি হয়, সেই স্ট্রেনটা এবং এই টক্সিন, হেভি মেটাল যদি প্রচুর পরিমাণে থাকে, কনসেন্ট্রেট থাকে, সাপোজ ধরুন এখানে এফটেল ভাইরাস আছে আর এখানে হেভি মেটাল আছে, এই যদি প্রচুর পরিমাণে বেশি থাকে, এটা প্রচুর পরিমাণে বেশি থাকে, এখান থেকে ফিটিং করে যত ফিটিং করবে আস্তে আস্তে শক্তিশালী হবে, হতে এমন শক্তিশালী হবে যে আশেপাশের সেলগুলোকে প্রচণ্ড হারে ইনফ্লামেশন করবে, এমনকি জেনেটিক মিউটেশন করে দেবে। এই মার্কারি এবং এফটেল ভাইরাস নিজেই তখন একটা কোষের যে নিউক্লিয়াসের মধ্যে জিনের মিউটেশন করতে হবে, এমনভাবে মিউটেশন করবে তখন সেলের যে আপনার কী বলে
মাইটোসিস বা মায়োসিসের যে প্রক্রিয়া সেটাকে আর কন্ট্রোল করতে পারবে না। তখন কী হবে, সেখানে গ্রোথ হবে, ওভার গ্রোথ হবে, এবং আস্তে আস্তে সেখানে ক্যান্সার, ফাইব্রয়েড, টিউমার এগুলো ডেভেলপ করবে। তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে বেশ বড় আলোচনা, কিন্তু এটা সবার জন্যই খুবই প্রয়োজন, বিশেষ করে গাইনোকোলজিস্ট যারা যারা গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান বা যারা ফিজিশিয়ান, ডাক্তার বা যারা কমন শিক্ষিত লোক, যারা পাবলিক, যাদের জন্য এই যে জ্ঞানগুলো অত্যন্ত প্রয়োজন, যাতে সঠিকভাবে চিকিৎসা নিয়ে সঠিক সময়ে সঠিকভাবে সুস্থ হয়ে সুন্দর জীবনযাপন করতে পারে, সংসার করতে পারে। এক্ষেত্রে অত্যধিক স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক চিকিৎসা আছে, সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসা করলে, একটু সময় দিয়ে কিছু ডায়েটারি মেনটেন্স করলে অবশ্যই ইনশাল্লাহ সেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এইভাবে আমি বহু পেশেন্ট মানে অগণিত গাইনিক সমস্যা, মেয়েদের তলপেটের সমস্যা, অল্প বয়সী মহিলাদের সমস্যা, বাচ্চা আসছে না এমন সমস্যা অনেক চিকিৎসা করেছি এবং এখনও করছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকের মধ্যে দারুণ সফলতা পাচ্ছি। তো এটা একটা, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা এই একটা বই আপনাকে দেখাচ্ছি, টেক্সট বুক অফ অবস্টেট্রিক্স, যেটা এখানে গাইনোকোলজিস্ট আছে, জি.সি. দত্তের বই। এখানে আমি একটা অসুখ দেখাচ্ছি আপনাকে। যে কোনো অসুখের একটা কারণ হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখায় ইটিওলজি। আপনাকে সাপোজ ধরুন একটা আমি অসুখ দেখাচ্ছি, সেটাকে প্রেগনেন্সিতে হাইপারটেনশন দেখাচ্ছি। প্রেগনেন্সিতে হাইপারটেনশন হলে সেখানে একটা কতগুলো ফ্যাক্টর, সব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে গাইনোকোলজি বইয়ে যখন বলছে মানে ইটিওলজি আননোন বা ইডিওপ্যাথিক, এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে আমি আগে বলেছি অটোইমিউনিটি এবং জেনেটিক তত্ত্বটা বেসিক্যালি আমার গবেষণা, তাত্ত্বিক গবেষণা এবং পরীক্ষিত ফলাফলে ভুল মনে হয়েছে। এর আরও অনেক গবেষণার প্রয়োজন আছে। আমি অনেক ডাক্তার বন্ধুদের আমি স্বাগত জানাই এই তত্ত্বকে আরও প্রতিষ্ঠিতভাবে কাজ করার জন্য। একে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন, ক্লিনিক্যাল ট্রায়াল বা স্টাডি, গবেষণা, আমার তাত্ত্বিক গবেষণা এবং পরীক্ষা, অবজারভেশন সব কিছু আমি পেয়েছি। সেটা আমি লিখিত আকারে প্রকাশ করবো ইনশাল্লাহ। এবং সেটা এখনও নয়, অনেক দেরি আছে, আরও অনেক কাজ বাকি আছে। তো সকলে, আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে চেষ্টা করবেন যাতে আমি যে অ্যাডভাইসগুলো আপনাদের দিচ্ছি, এটা শুধু কমন পাবলিকের জন্য নয়, প্রত্যেকটা ডাক্তারের জন্য প্রয়োজন, যাতে একটা মানুষকে সঠিকভাবে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়। কারণ এটা একটা মহান কাজ এবং এটা সম্পূর্ণ আল্লাহর জন্য। যাতে আল্লাহ আমার প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সন্তানের প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার রোজগার, আমার সব কিছুর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আমার ইহকালে সন্তুষ্ট হন, পরকালে সন্তুষ্ট হন, এবং যা কিছু কল্যাণ দান করেন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।